কথা সমন্বয়ে যিনি ছিলেন আমাদের পরম শ্রদ্ধার শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, তাঁকে আমরা পাব শ্রুতি অভিনয়। মাতৃতীর্থে ১৮৯, নাট্যকার বৈদ্যনাথ মুখোপাধ্যায়, একক অভিনয় সতীনাথ মুখোপাধ্যায়। তাঁকে মঞ্চে আহ্বান করছি। এটি একটি নাটক যেটার প্রেক্ষাপট হচ্ছে স্বামী বিবেকানন্দ তার মৃত্যুর 4 দিন আগে কলকাতায় তার বোনের বাড়িতে এসেছিলেন। তার সঙ্গে ছিলেন শরৎ মহারাজ, শশী মহারাজ, রাখাল মহারাজ আর ভুবনেশ্বরী দেবীর সঙ্গে সেই তার শেষ সাক্ষাৎ। তিনি এসেছিলেন গৌরমোহন মুখার্জি লেনে তাদের বাড়ি, যেটা আমরা এখন বিবেকানন্দের বাড়ি বলে জানি। সেই বাড়ি নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছিল, তার নিষ্পত্তি করে মা যাতে নিশ্চিন্তে থাকতে পারেন সেই ব্যবস্থা করবার জন্য। তার আগে সারা ভারত পরিক্রমা করেছেন, অনেক কিছু করেছেন। এই সময়ে কদিন ধরে তিনি বারবার আমি আর থাকবো না, আমার চলে যাওয়ার সময় হয়েছে এটা বলতেন। গুরুভাইরা খুব রেগে যেতেন। এরম কথা কাটাকাটি রাগের মধ্যে কিভাবে কোন অবস্থা থেকে আজকের এই অবস্থায় তিনি এলেন, তার গুরুকে স্মরণ করে সব গুরুভাইদের নিয়ে, এসব নিয়ে নানা রকম কথা হয়েছে। যিনি লিখেছেন নাটকটি বৈদ্যনাথ মুখোপাধ্যায়, আমাদের এই শ্রুতি নাটকের বা বেতার নাটকের জগতে একজন হীরক খচিত নাট্যকার। অসম্ভব সুন্দর তার লেখা। এর শেষ খানিকটা অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। রাখাল মহারাজ গেছেন ভুবনেশ্বরী দেবীকে গৌরমোহন মুখার্জি লেনের বাড়ি থেকে নিয়ে আসার জন্য। সবাই অপেক্ষা করছেন আর বলছেন যে ও এলেই আমরা বেরিয়ে পড়তে পারতাম। শেষের দিকে সেই জায়গা থেকে বলছি, সত্যি রাখাল এলো তো এতক্ষণে বেরিয়ে পড়তে পারতাম। খেয়ে উঠে সিমলের বাড়িতে চলে গেল তদবির করতে। সরকার মশাই ছাদে ঘুরতে ঘুরতে খাতাপত্তরের বোঝা বই এনেছিল এখানে রাখালের তাড়ায়। হাবুকেও রাখালই বুঝিয়েছে। কি মুশকিল বললে কিনি, এরা এলো চলে গেল, রাখালের দেখা নেই। বলতে বলতে রাখাল এলেন। আরে ভাই, একটা কাজে গেছি, সময় লাগবে না? বাবা, নাম করতে না করতে এটা কি হলো? এটা কি মঠে আর তাহলে ফেরা হবে না? কেন হবে না? দিন দিন বড় ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছিস রাজা। দেখ, আমরা যখন ফিরবো তখন পুজো পাঠ উপাসনা আর কি কিছু বাকি থাকবে? হরিপ্রসন্ন, গঙ্গাধর, খোকা মহারাজ কি ভাববে বললে কিনি? সবাই বুঝবে আমরা আটকে পড়েছি। তোমাকে না দেখে দেখবে কেউ ঘন্টা বাজাবে না। কি বললে? মঠ কি আমাতে এসে ঠেকে যাবে? আরে আমি চিরকালের বাউন্ডুলে, তাই বলে তোরাও বাউন্ডুলে হবি? ভেঙে ফেল, জাগে বেলুর মঠ ভেঙে ফেল তোরা। আরে আমি কি মঠ বানিয়েছি লোককে দেখাতে? তোরা তো দেখছি বালি মিউনিসিপ্যালিটির বাবুদের রটনাটা সত্যি করে দিবি। এটা হলো নরেন দত্তের সাঙ্গপাঙ্গ নিয়ে হুল্লোড় করার বাগান বাড়ি। আমি চাইনি রে, আমি চেয়েছি একদল নিরেট নিটোল মানুষ, বেদান্ত ফেদান্ত কিচ্ছু না, শুধু মানুষ, খাঁটি মানুষ। ওরে রাজা, এই ঘন্টা কি পেতলের ঘন্টা রে? এ হলো কালের ঘন্টা, জাগরণের ঘন্টা। আমার তো দিন ফুরিয়েই এলো। আজ শনিবার, হয়তো এই আমার জীবনের শেষ শনিবার। একটা বিবেকানন্দ কি করতে পারে? আমাকে জেনে যেতে দে। আসছে, সারি দিয়ে আসছে নতুন নতুন বিবেকানন্দ। সে তোরা, তোরা রে আমরা গুরু ভাই। কেন বলছো এইসব কথা? অপরাধটা কি করলাম? ঠাকুরের সঙ্গে একদিন রইলি, কিসের টানে সন্তান পরিবার সব ছেড়ে এলি বলতো? একটা জন্ম পরার্থে দেবী বলেই তো? পারবি না, পারবি না। এরকম ঢিলে ঢালা হচ্ছে হবে করলে কিচ্ছু পারবি না। ঘন্টার সময় ঘন্টা বাজবে, খেয়ার জন্য অপেক্ষা করবি না। সাঁতরে গঙ্গা পেরুবি, তবে না। দূর দূর দূর, তোরা সেই বরানগরের তোরা নেই। ঠাকুরের নামে মিশন টিশন কিচ্ছু হবে না। তোরা সব নিষ্কর্মা সাধু। রাখাল, রাখাল কাঁদছিস? ও রাখাল, ও রাজা, ঠাকুর তোমাকে কত আদর করতেন, কত ভালোবাসতেন, সেই তোমাকে আমি বকি, অহেতুক কটু কথা বলি? না না, আমি আর তোমাদের কাছে থাকবার যোগ্য নই। তুমি তুমি ভালোবাসো বলেই তো বকো। বুঝতে পারবে তো, সেই মাঝে মাঝে কান্না পেয়ে যায়। আমি কি করবো বলতো রাখা? আমার শরীরটা 24 ঘন্টা জ্বলছে, আমার মাথার ঠিক থাকে না। বিশ্ব সংসারের সমস্ত আঘাত, গর্ভধারিণী সারা জীবনের দুঃখ শোকে তার পাশে এসে দাঁড়ালাম না, দাঁড়াতে পারলাম না। এই অনুতাপ, মহিন আমার ছোট ভাইটা পৃথিবীর কোন প্রান্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না, কোনো খবর নেই তার। নিরন্তর এই সব ভাবনা, আর সেই সঙ্গে রোগ জর্জর শরীরের যন্ত্রণা নিঃশব্দে সহ্য করতে করতে আমার পাগল পাগল লাগে।
কি ব্যামো নেই বলতে পারিস? হাঁপানি, নেফ্রাইটিস, ড্রপসি, ডায়াবেটিস, তারপরে ইনসোমনিয়া। কবিরাজ মশাই বলেন, বিনীতরা তুমি তো জানো রাজা, মঠে এমন দিনও গেছে আলোচনায় বসে বৈঠক শেষ হতে হতে রাত 2টো বেজে গেছে, আমি আর শুইনি। আমি চেয়ারে বসে গোটা রাত কাটিয়ে দিয়েছি। একদিন রাত 2টোর পরে ছেলেরা শুতে গেছে, 4টে না বাজতে গঙ্গাধরকে বললাম, লাগা ঘন্টা, সব উঠুক, এই শুয়ে থাকা আর দেখতে পাচ্ছি না। গঙ্গা বলল, হ্যাঁ গো, এই তো শুলো, ঘুমোক না একটু। শুনে ওই যে বললাম না, পাগল পাগল ভাব, বললাম 2টোর সময় শুয়েছে বলে কি 6টার পরে উঠতে হবে? মঠ কি ঘুমাবার জন্যে? আমি থাকতে এই বলে রেগে গিয়ে ঘন্টা টেনে নিয়ে বাজিয়ে দিলাম, ঢং 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 করে। বেশ করেছো, খুব ভালো করেছো। না রে রাখাল, বেশ করিনি। কিসের আক্রোশ বলতো? কার ওপরে আক্রোশ? আমি বুঝতে পারছি আমি বেঁচে থাকলে তোমাদের অকারণ কষ্ট দেবো। রাজা, রাজা তুমি তো বীর, তুমি তো নির্ভয়, একটা কাজ করতে পারো। ওদের রেসের ঘোড়া যখন অকেজো হয়ে পড়ে তখন কি করে যেন, গুলি করে মেরে ফেলে। আমি একদিন রেসের ঘোড়ার মতো দৌড়েছি দৌড়েছি দৌড়েছি, আর আজ এই 1902 সালে এসে পুরো অকেজো হয়ে পড়েছি। কথায় কথায় আমার রাগ, আমার সবচেয়ে কাছের প্রিয়জনদের আমি বকছি। আমি বললে কোনো ক্ষতি নেই রাজা, রাজা, রাজা আমি তোমাকে একটা রিভলভার জোগাড় করে দেবো, ঠিক দেবো, আমাকে গুলি করে মারতে পারবে? বলো না, বলো না রাখাল রাজা, পারবে না? পারবে না? তুমি না বলেছ সন্ন্যাস অর্থ সংক্ষেপে মৃত্যুকে ভালোবাসা? সে মৃত্যু তো আত্মহত্যা নয়। সন্ন্যাসীর মনে কোনো গ্লানি নেই, জীবনে কোনো বিতৃষ্ণা নেই, তবে সে আত্মহত্যা করবে কেন? মরণ অবশ্যম্ভাবী জেনে নিজেকে সর্বতোভাবে তিলে তিলে অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা, সেটাই তো সন্ন্যাস। বিলু, অবিলু, মা, হ্যাঁ আমার মা। অস্থির হয়ে না, মা আমাদেরও, আমি দেখছি। ভুবনেশ্বরী দেবী ঢুকলেন। শরৎ, মা এসেছে শুনে মনটা আমার কিনা নেচে উঠল রে। আমি কি তাহলে ওই যে ওরা সব বলে ঘর আর ঘাটে দোটানায় পড়ে রইলাম? আমি কি সন্ন্যাসের উল্টো পথে হাঁটলাম এতকাল? বিলু, বিলু, মা, মা গো, মা, 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 আমার শিব ঠাকুরের বর, আমার সোনা বিলু। আমার জন্মের জন্যে বাবা মা বছরের পর বছর কত পুজো করেছেন, কত উপবাস করেছেন জানিস? মাগো, চেয়েছিলে একটা শিব, পেলে আমার মতো একটা ভূত। এসো এসো মা, বসো, এইখানে বসো। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বসি। হ্যাঁ, বিলু ছেলেবেলায় বলতুম কি না তাই বলছে। কি ডান পিঠেই ছিল গো, ওর দুরন্তপনায় অস্থির হয়ে যেতুম। শুধু কি ছেলেবেলায় মা, সারা জীবনই তো তোমাকে জ্বালিয়ে মেরেছি। কে কাকে জ্বালায় রে বিলু? এইখানে সব এই কপালে লেখা বাবা। তোমরা হয়তো কিছু কিছু জানো, তবু বলি, বুঝলে বাবা, আমি মা বাবার একমাত্র সন্তান। এই রামতনু বসু লেনে বাপের বাড়ি, সঙ্গে 4 কাঠা জমি, সব মনে করো আমার। বড় ঘর বহর দেখে আমার মা বিয়ে দিয়েছিলেন। আমার তখন 10 বছর বয়স, ওনার 16। উকিল অ্যাটর্নির গোষ্ঠী, বুঝলে, অঢেল রোজগার করেছেন উনি। ওরে, মোটামুটি ভালো চাকরিতে মাইনে তখন 15 টাকা। 25 টাকা মাইনের বাবুরা ঘোড়ার গাড়ি করে আপিস যায়। তখন আমাদের সংসারের খরচ কত জানিস? 1000 টাকা। 1000 বলে কি হবে বাবা? এক খুশ শ্বশুর আর খুশ শাশুড়ি, ওই যে শাশুড়ির মামলার আপোষ মীমাংসা করতে আজ এসেছো তোমরা। গুরুজন বাবা বলতে নেই, কম লাঞ্ছনা করেননি আমাকে। উনি 2 হাত ভরে টাকা আনছেন, আমার 1খানার উপরে 2খানা শাড়ি জোটে না। পরপর 10টি সন্তানের মা হয়েছি, একের পর এক সন্তান শোক পেয়েছি। 43 বছর বয়সে নাবালক ছেলে মেয়েদের নিয়ে বিধবা, কপর্দক শূন্য। সংসার খরচ ছিল 1000 টাকা, তাকে ট্রেনে নামিয়ে আনলাম 30-এ। গাড়ি বেচেছি, ঘোড়া বেচেছি, গয়না বেচেছি, অনাহারে অর্ধাহারে থেকেছি। প্রাণান্তকর মামলায় শরীরদের চক্রান্তে ভিটে মাটি ছেড়ে ছেলে মেয়ে নিয়ে মায়ের বাড়ি গিয়ে উঠেছি। বড় ছেলে বিলু রোজগেরে হয়ে সংসারের হাল ধরতে পারত বাবা। উকিল, ব্যারিস্টার, অ্যাটর্নি কি জজ ম্যাজিস্ট্রেটও হতে পারত। তার চেয়ে অনেক বড় হয়েছে গো মা, অনেক বড়। হ্যাঁ হ্যাঁ বাবা, হয়তো হয়েছে না, হয়তো কেন, নিশ্চয়ই হয়েছে। সে আমার গৌরব। তাই বলে আমার দুঃখ, আমার বেদনা, জ্বালা, যন্ত্রণা
এগুলো তো মিথ্যে হয়ে যায়নি বাবা। মাগো, তুমি একবার সেরকম বকুনি দিয়ে বলো না, আগে যেরকম বলতে। কি হো হো করে ঘুরে বেড়াচ্ছিস, সংসারের দিকে তাকা। এই যে নরম গলায় বলছো মা, বিশ্বাস করো আমার বুক ভেঙে যাচ্ছে। আমি বড় অকৃতি অধম সন্তান তোমার মা। আমার যখনই মনে হয়েছে আমার মা, ভাই, বোন আমার পৃথিবী, একটা চাকরির জন্য অফিসে অফিসে ঘুরে ঘুরে বেরিয়েছি, যে কোনো চাকরি, কিচ্ছু জোটেনি। আমার মনে হতো গোটা কলকাতা শহরটা আমার শত্রু, আমাকে এখানে রোজগারে হতে দেবে না কিছুতেই। এখন বুঝি ভণ্ডুল করেছেন আমার ঠাকুর। তোমরা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো শুনে ঠাকুর মা কালীর পায়ে ধরে বারবার বলেছেন, কেঁদেছেন, মা মা নরেনের বে, মা ঘুরিয়ে দে, মা ঘুরিয়ে দে। মা গো, তোমাকে যদি কেউ বঞ্চিত করে থাকে তবে সে তিনি, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ বাবা, আমিও একবার শেষ চেষ্টা করিয়েছিলাম। ওই ভূপেনের তখন 6 বছর বয়স। তুই কাশীপুরে ঠাকুরের কাছে, তো গাড়ি করে ভূপেনকে নিয়ে গেলুম ওর কাছে। কাশীপুর বাগান বাড়ির দোতলার ঘরে তখন তিনি রয়েছেন। দেখেই বুঝলেন কেন এসেছি। এই গল্প তো তোমরা জানো বাবা, তবু বলুন না মা, শুনি আর একবার। ঠাকুরের কথা অমৃত সমান। আমারও ঠিক তাই মনে হয়েছিল শরৎ। আমাকে দেখেই বললেন, ডাক্তার ডাক্তার আমাকে কথা কইতে নিষেধ করেছে গোমা, গলায় বড় জ্বালা গোমা, কিন্তু আপনার সঙ্গে তো কথা কইতেই হবে। এই গিরিশ ওরা সকলে মিলে নরেনকে সন্ন্যাসীর পোশাক পরিয়েছিল। আমি মানা করেছিল, আমি মানা করে বলেছিল, তা কেমন করে হয় নরেন? তোমার বিধবা মা, শিশু ভাই রয়েছে দেখবার, তোমার তো সন্ন্যাসী হওয়া সাজে না। ও মা গো, মা মা আপনি এসেছেন, ভালো হয়েছে মা, ভালো ভালো। মা ও মা, নরেনকে আপনার সঙ্গে ফিরিয়ে নিয়ে যান গো মা, ফিরিয়ে নিয়ে। হ্যাঁ বাবা, সত্যি সত্যি বিলু সেদিন চলে এলো আমার সঙ্গে বাড়িতে। গাড়িতে বসে ওকে সব বললুম। বিলু বললে, হ্যাঁ মা, উনি চোরকে বলেন চুরি করতে আর গেরস্তকে বলেন সজাগ থাকতে। হ্যাঁ মা, ঠিক তাই, ওই রকমই ছিল ঠাকুরের পরীক্ষার ধরন। টান ভালোবাসা সব খতিয়ে দেখছেন। ঠাকুরকে বোঝা ভারী কঠিন। মাগো, ঠাকুরের কাছে গেলে উনি আমার কাঁধে হাত রেখে বলতেন, নরেন নরেন তুই বীর, তুই কাছে থাকলে আমি মনে বল পাই নরেন। আবার এদিকে তোমার মুখোমুখি হলে মা, আমার কেমন মনে হয় তুমি নিঃশব্দে আমাকে বলছো, বিলু তুই ভীরু, তুই কাপুরুষ, তুই স্বার্থপর। ও বিলু, এসব তুই কি বলছিস বাবা, কি বলছিস বিলু? বিশ্বাস করো মা, কে যেন দুটো বিপরীতের মধ্যে একটাকে বেছে নিতে বলছে আমাকে বারবার। আমি নিষ্ঠুর পশু নই মা। এই বিপুল সংসারে আমার পরম ভালোবাসার জন্য যদি কেউ থাকে সে তুমি মা, তুমি। নরনারীর দুঃখ, অন্নহীন বস্ত্রহীন শিক্ষাহীন জড়পিণ্ড, আর একদিকে আমার প্রাণপ্রিয় মা ভাই বোন। 1,00,000 জনের হিতের জন্য কয়েকজন আপন জনের দুঃখ দুর্দশার হেতু হওয়া। মাগো, যাবার বেলা নিজে মুখে একবার বলো না মা, মানব সমাজের বৃহৎ মঙ্গলের জন্যে তোমার সন্ন্যাসী পুত্রের এই নিষ্ঠুরতাকে তুমি ক্ষমা করেছ। সন্ন্যাসী হয়ে কেউ এ পৃথিবীতে জন্মায় না মাগো, সংসারী সমাজকে সন্ন্যাসী উপহার দেয়। মা মা বলো না, তুমি তোমার এই অকৃতি পুত্রকে মানব কল্যাণে উৎসর্গ করবে বলেই আমাকে এইভাবে প্রস্তুত করেছ। তোমার ভালোবাসাই আমার আজকের আমিকে সৃষ্টি করেছে। তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না মা, কোনো দিন না। বিলু, ও বিলু, তুই আমার কোন কোমল স্থানে হাত দিলি রে বাবা? আমার বুকের সব শোক সব তাপ একবার পুষে উঠে নিমেষে জুড়িয়ে গেল। সবাই বলতো বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। আলাদা করে তার পিতা মাতা ভাই বোন নেই, চিরকাল সে সংসার ত্যাগী। একা একা হতে পারলাম কই মা? এই যে রাখাল শশী শরৎ, এদের তুলনায় সেদিক থেকে আমি তো ভ্রষ্ট, আমি পতিত।
আমি যখন যেখানে গেছি, ইউরোপ, আমেরিকা, আমি সর্বত্র মায়ের মহিমা কীর্তন করেছি। সে মা কালী নয় মা, মা কালী নয়, সে তুমি মা, তুমি আমার গর্ভধারিণী, আমার প্রথম এবং শেষ তীর্থ। শোনো, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এখান থেকে আইরিটোলার ঘাট গাড়ি নিলে অনেকটা সময় লাগবে, তারপর নৌকোয়। হ্যাঁ শোনো না, গুরু ভাইরা সব ওপারে এসে দাঁড়াবে, অকারণে অনিষ্ট আশঙ্কা করবে। শনিবারের বারবেলা করুক করুক, সেই হবে আমার শেষ রসিকতা। রাখাল ভাই, আমি তো আর কদিন মাত্র। মাকে দেখিস, তোরা মাকে দেখিস। সে কি কথা বিলু, বিলু, তুই না মহাপুরুষের সঙ্গ করেছিস, তার শক্তির অংশ আছে তোর মধ্যে। ও বাবা, ও বাবা, যাবার সময় বলে যা, আমি যেন তোর আগে যাই। বল বাবা, বল বল বিলু, বল। রাখাল, মাকে পৌঁছে দে। পালকি নিস একটা। হ্যাঁ, পালকিতেই এনেছি, বসিয়ে রেখেছি সেটাকে। আসুন আসুন মা। কি ছেলে বাবা এই রাখাল, কিছুতেই আমার সঙ্গে পালকিতে চললো না। আমি একা পালকিতে, রাখাল পাশে পাশে হেঁটে হেঁটে এলো। শোনো বাবা, এবার আর পালকির পাশে পাশে হাঁটতে হবে না, আমি একাই যেতে পারবো। বাগবাজার তো আমার চেনা এলাকা। আমার মায়ের ওই বাড়ি না থাকলে, আমার বুড়ি মাটা না থাকলে আমাকে রাস্তায় দাঁড়াতে হতো। আর হবে না মা। হ্যাঁ মা, এবারে শিমলের বাড়িতে একবারে জেঁকে বসবেন। আপোষ মীমাংসা সব হয়ে গেছে মা, আর কেউ উৎপাত করবে না। না করলেই ভালো। শোনো, খুব সাবধানে থাকবে কেমন? এই এদের গুরু ভাইদের সব কথা শুনে চলবে কেমন বিলু? চলো। নেতা আচার্য বিবেকানন্দ চলে গেছে, পড়ে আছে কেবল সেই বালক, প্রভু সেই চির শিষ্য, চির পদাশ্রিত দাস। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, নাহি সূর্য নাহি জ্যোতি।